প্রতিদিন কলেজ ছুটির পর আমরা এখানে সেখানে ঘুরতে যেতাম। ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকি। একদিন সিয়াম আবদার করে বসলো, তোমাকে কাছে পেতে চাই আরো। আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। প্লিজ না করো না। আমি তখন সিয়ামের প্রেমে এতটাই মগ্ন ছিলাম, আমি ওকে না করতে পারলাম না। সিয়ামদের বাড়ি প্রায় খালি থাকে, ওর বাবা সারাদিন অফিসে থাকে। তাই সিয়াম আমাকে ওর বাড়িতে নিয়ে গেল। আমিও কোনো আপত্তি জানালাম না, কারণ সিয়ামকে কষ্ট দিতে চাইতাম না। এই প্রথম সিয়ামের বাড়িতে এসেছি। ঘরে অভিজাত্য দেখে আমার চক্ষু চড়ক গাছ। দামি দামি আসবাবপত্র দিয়ে পুরো ঘরটা সাজানো, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমি অবাক হয়ে চারিদিকে চোখ বুলিয়ে দেখছি। সিয়াম আমাকে নিজের রুমে নিয়ে গেল। মনে মনে ভয় হচ্ছে, এই প্রথম কোনো ছেলের সাথে মিলিত হতে যাব। জানি না কপালে কি আছে। সিয়াম আমাকে খাটে বসিয়ে নিজেও বসলো আমার পাশে। ধীরে ধীরে আমাকে জড়িয়ে ধরে। তারপর কানে ফিস ফিস করে বলে, আজকে তোমাকে অনেক ভালোবাসা দিব, যেটা তুমি কল্পনাতেও ভাবনি। আমি বললাম, আমার ভয় হচ্ছে, এসব না করলেই নয়। সিয়াম বলল, প্রথম প্রথম একটু ভয় লাগবে, পরে সব ঠিক হয়ে যাবে। এই বলে আমাকে কিস করতে থাকে। এই প্রথম কোনো পুরুষের ছোঁয়া পাচ্ছি। শরীরটা শিহরে উঠল, কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। সিয়াম আমাকে আদরে ভরিয়ে দিচ্ছে। এক সময় উত্তেজনায় প্রবল স্রোতের কাছে হার মানলাম। ধীরে ধীরে সংগ্রামে লিপ্ত হয়েই আমরা দুজন। এভাবে কয়েকদিন পর পর আমরা শারীরিক সম্পর্ক করি। প্রায় বছর খানেক ধরে এই সব চলল। একদিন হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। কয়েকদিন ধরে বমি হচ্ছে। ডাক্তারের কাছে গিয়ে জানতে পারি আমি প্রেগনেন্ট। কি করি এখন? কথাটা সিয়ামকে জানাতে হবে। বাবা মা জানার আগে কোনো একটা ব্যবস্থা নিতে হবে। পরের দিন কলেজ ছুটি পর সিয়াম আসে প্রতিদিনের মতো। আমাকে চিন্তিত দেখে বলে, কি হয়েছে তোমার? এত চিন্তা দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? আমি ছলছল চোখে ওর দিকে তাকিয়ে আছি। সিয়াম আমার হাত ধরে বলল, কি হয়েছে খুলে বলো। আমি বললাম, আমি প্রেগনেন্ট। সিয়াম তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বলল, কি? তুমি আমার সাথে মজা করছো? আমি বললাম, কোনো মজা করছি না, সত্যিই বলছি আমি প্রেগনেন্ট। এখন কি হবে? ঘরে যদি জানতে পারে তাহলে আমাকে মেরে ফেলবে। তুমি কিছু একটা করো। শ্যাম কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, বাচ্চা নষ্ট করে ফেলো। টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না, যত টাকা লাগে আমি দেব। ওর কথা শুনে আমি স্থির হয়ে গেলাম। নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ওর কথায় এক নিমিষে আমার বিশ্বাস ভেঙে গেল। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি। আমাকে এই ভেবে অবাক হতে দেখে শ্যাম বলল, এখানে অবাক হওয়ার কি আছে? দেখো, এই অবস্থা আমি তোমাকে বিয়ে করতে পারবো না। সবাই যদি জানতে পারে তুমি বিয়ের আগে প্রেগনেন্ট, তাহলে ভেবে দেখছো কি হবে? আমার বাবার মান সম্মান ধুলোয় মিশে যাবে, লোকে ছিছি করবে। তাই বলছি, বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমি আর শুনতে পাচ্ছি না। যত জোরে পেরেছি তত জোরে থাপ্পড় মেরেছি। তারপর বললাম, সর্বনাশ করার আগে মনে ছিল না? আগে কোথায় ছিলে? বাবার আত্মসম্মান যখন দিনের পর দিন আমাকে ভোগ করেছো। আমি বারবার না করেছিলাম, কিন্তু আমি কোনো কথা শুনিনি। আর এখন আমি প্রেগনেন্ট শুনে পিছু হাঁটছো? আমার থাপ্পড় সিয়ামের হজম হলো না। উল্টে আমাকে একটা থাপ্পড় মেরে বলল, আজকের পর থেকে তোর মুখ আমাকে দেখাবি না। আমি তো বলিনি তোকে বিয়ে করব না, শুধু বলেছি বাচ্চা নষ্ট করে ফেল, তারপর আমি তোকে বিয়ে করব। আমি বললাম, আমি কোনোভাবেই আমার বাচ্চা নষ্ট করব না। মা হয়ে সন্তানকে কিভাবে মারব? সিয়াম বলল, বাচ্চা নষ্ট না করলে আমি তোকে বিয়ে করতে পারবো না। আমার ধারায় সম্ভব না। আমি এইবার সিয়ামের পা জড়িয়ে ধরে বলি, এমন করো না, এটা তো আমাদেরও তোমারও সন্তান। তুমি যদি মুখ ফিরিয়ে নাও তাহলে আমি কোথায় যাব? ঘরে আমি যেতে পারবো না। সিয়াম পা সরিয়ে নিয়ে বললাম তো বাচ্চা নষ্ট করে ফেলো, তারপর না হয় আমি দেখছি।
এভাবে অনেক কথা কাটাকাটি হলো আমার আর সিয়ামের মাঝে, কিন্তু সিয়ামের কথার কোনো পরিবর্তন হলো না। কোনো গ্যারান্টি নেই বাচ্চা নষ্ট করলেও আমাকে বিয়ে করবে। বিপদের সময় আমার সঙ্গ ছেড়ে দিয়েছে, তার কি গ্যারান্টি আছে বাচ্চা নষ্ট করলে আমার সাথে থাকবে? সিয়াম বলল, বাচ্চা নষ্ট করা হলে আমাকে বলো, আমি তোমার সাথে যাব। তা না হলে আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। এখানেই ব্রেকআপ। এই বলে সিয়াম চলে গেল। আমি অনেকবার পিছু ডেকেছি, কিন্তু একটি বারের জন্য ফিরে তাকালো না। যাকে বিশ্বাস করি সব উজাড় করে দিলাম, আজ সে কিনা আমার বিপদের সময় একা ছেড়ে চলে গেল। হায় রে মানুষ, সত্যি আমি মানুষ চিনতে ভুল করেছি। সেখান থেকে উঠে বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে মাকে সব বললাম। মা শুনে খুব মারলো আমাকে। রাতে বাবা আসার পর তিনিও আমাকে খুব মারলেন। তারপর ঘর থেকে বের করে দিলেন। চলে আসার সময় বাবা করলেন আমার দুটো মেয়ে না, আমার শুধু একটা মেয়ে। তোর মুখ আর কখনো দেখাবি না। যে মেয়ে নিজের বংশের মুখে চুনকালি মাখে সে কোনোদিন আমার মেয়ে হতে পারে না। এই বলে মুখের উপর দরজা বন্ধ করে দিল। কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। তাই আত্মহত্যা করব বলে ভেবে নিলাম। ধীরে ধীরে চলতে থাকি, কোথায় যাচ্ছি জানি না। কেউ একজন আমার পিছু নিয়েছে। চিন্তার ভিতরে এতটাই মগ্ন ছিলাম, টের পাইনি কেউ আমার পিছু নিয়েছে সেটা। দেখলাম সামনে থেকে একটা বড় ট্রাক আসছে। মনে মনে ভেবে নিলাম ট্রাকের নিচেই চাপা পড়ে আত্মহত্যা করব। ট্রাকটা আর মাত্র 10 হাত দূরে, এই মুহূর্তেই ঝাঁপিয়ে পড়া উচিত। এইটা ভেবে যেই না ঝাঁপ দিতে যাব ঠিক তখনই পেছন থেকে কেউ একজন আমার হাতটা টেনে ধরল, যার ফলে আমি ঘুরে গিয়ে তার বুকের উপর থুমড়ে পড়ি। তৎক্ষণাৎ ছেলেটা আমাকে জড়িয়ে ধরে। কয়েক সেকেন্ডের ব্যবধান। নিজেকে সামলে যেই না দেখতে যাব ছেলেটাকে, আমাকে বলল, তুমি কি পাগল হয়েছো? একটু আগে কি করতে যাচ্ছিলে? মুসলমান হয়ে এটা জানো না সুসাইড করা মহাপাপ? ঠিক সেই সময় যদি না আসতাম তাহলে তো একটা অঘটন ঘটে যেত। আমি ছেলেটার মুখের দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। অবাক হওয়ারই কথা। ছেলেটা আর কেউ নয়, আমার ক্লাসমেট রাহুল। রাহুল আরো বলল, আমি তোমাকে বিকেল থেকে ফলো করে আসছি। কলেজে তখন তোমার মুখ ভার দেখলাম এবং চিন্তিত দেখলাম। বুঝতে পেরেছিলাম কিছু একটা হয়েছে। যখন তুমি বাইরে একটা ছেলের সাথে কথা বলছিলে, আমি আড়াল থেকে সব শুনেছি। ক্ষমা করো, গোপনে তোমার সব কথা শুনেছি তার জন্য। যদি না শুনতাম তাহলে হয়তো আজ তোমাকে বাঁচাতে পারতাম না। এবার আমি চিৎকার করে কেঁদে উঠে বললাম, কেন বাঁচালে আমাকে? মরতে দাও, আমি মরতে চাই। না, কিসের জন্য বাঁচবো বলো? যাকে ভালোবেসে সব উজাড় করে দিয়েছি সে আমাকে আজ ঠকালো। আমি প্রেগনেন্ট। ঘরের সবাই জানতে পেরে খুব মারলো, তারপর ঘর থেকে বের করে দিয়েছে। আমার মুখ ওরা দেখতে চায় না। কেউ নেই আমার, কোথায় যাব আমি? এই বলে আমি রাহুলকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লাম। তখন এটা ভুলে গেছি রাহুল আমার কেউ হয় না। রাহুল আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বললাম, আমি মরতে চাই, প্লিজ তুমি বাধা দিও না। রাহুল আমার হাত দুটো শক্ত করে ধরে বলল, মরে গেলে কি সব সমাধান হয়ে যাবে? যে বাচ্চার জন্য যুদ্ধ করলে তাকে মেরে ফেলতে চাইছো? আমি বললাম, ওকে জন্ম দিয়েও কি করব? কার পরিচয়ে ও বাঁচবে? সমাজে জারজ সন্তান হয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। রাহুল বলল, কলেজে যখন তোমাকে প্রথম দেখি সে তখন থেকে তোমাকে ভালোবাসি, কিন্তু বলতে সাহস পাইনি। আজ বলছি, আমি তোমাকে ভালোবাসি। করবে আমাকে বিয়ে? এ বাচ্চা আমার পরিচয়ে বাঁচবে। কথা দিচ্ছি তোমাকে এতটুকু অসম্মান করব না। তোমার প্রাপ্ত সম্মান এবং ভালোবাসা দুটোই দেব।
তোমার জন্য না হলেও বাচ্চাটার জন্য অন্তত ভেবে দেখো। ওকে আমরা দুজন মিলে মানুষ করব। প্লিজ অমত করো না। এই নিষ্পাপ বাচ্চাটাও তো কোনো দোষ করেনি, তাহলে কেন দুনিয়ার মুখ দেখাবে না? চলো ওর জন্য আমরা নতুন করে শুরু করি। এখনো কাজীর অফিস বন্ধ হয়নি। আমি অবাক হয়ে তাকিয়ে আছি রাহুলের দিকে। নিঃস্বার্থভাবে ভালোবাসলে মানুষ হয়তো এমনই হয়, অন্যের বাচ্চার দায়িত্ব নিতেও পিছু পা হয় না। আর আমি, আমার কাছে তো কিছুই নেই ওকে দেওয়ার মতো। মাথা নিচু করে বসে আছি, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। কি বলবো ভেবে পাচ্ছি না। আমি বললাম, এটা সম্ভব না, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, আমার সব আগেই শেষ, ভালোবাসা, দেহ, মন সব শেষ। রাহুল বলল, আমি শুধু তোমাকেই চাই, আর কিছু চাই না। ভালোবাসা সেটা অটোমেটিক হয়ে যাবে, তুমি আমার পাশে থাকবে, তাহলেই হবে। তারপর আমার পেটে হাত দিয়ে বলে, আমার বাচ্চার ভালোবাসা পেলেই চলবে। অমত করো না, প্লিজ রাজি হয়ে যাও। আমি আর না করতে পারলাম না, শুধু বাচ্চাটার জন্য রাজি হয়ে গেলাম। সেই জন্যই রাহুল আমাকে বিয়ে করে নিজের ঘরে ওঠায়। রাহুলের বাড়িতে কেউ নেই, সে একা থাকে। আমার জন্য আলাদা রুম নির্ধারিত করা হলো। আমার হাত দুটো ধরে বলল, কিছু মনে করো না, এখন তুমি আমার স্ত্রী হলেও আমি তোমাকে টাচ করব না, কারণ তুমি এখন প্রেগনেন্ট। যতদিন পর্যন্ত না এই বাচ্চা ডেলিভারি হচ্ছে, ততদিন পর্যন্ত তুমি আলাদা থাকবে। সত্যি, মানুষ কতটা সৎ হলে এমন সৎ বিচার করতে পারে। রাহুলকে দেখে এটাই শিখলাম। রাহুল আমার খুব খেয়াল রাখতো। প্রায় 8 মাস পর আমার কোল জুড়ে কন্যা সন্তান এলো। মেয়েকে খুব ভালোবেসে রাহুল কোনো জিনিসের অপূরণ রাখেননি মেয়ের জন্য। আমি না করলে বলেন, আমার মেয়ে, আমি বুঝবো কি লাগবে না লাগবে। 2 মাস পর রাহুল আমাকে কাছে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে পড়েছে। আকারে ইঙ্গিতে বুঝাতে চায়, আমি বুঝেও না বোঝার ভান করি। একদিন রাতে আমাকে বলল, বাবু ঘুমিয়েছে। আমি বললাম, হ্যাঁ কেন? রাহুল বলল, একটু আমার রুমে এসো। আমি বুঝতে পারলাম কেন ডাকছে। রুমে এসে জিজ্ঞেস করলাম, কেন ডাকছো? রাহুল বলল, না মানে এমনি ডেকেছি, একা একা ভালো লাগছে না তো তাই। আমি বললাম, আমি জানি কেন ভালো লাগছে না, তোমার এখন আমাকে চাই। দেখো, আমি তোমার স্ত্রী, তোমার সম্পূর্ণ অধিকার আছে আমার উপর, তাই কোনো কিছুর জন্য সংকোচ করো না। রাহুল বুঝতে পারলো আমি কি বোঝাতে চাইছি। এবার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে, তারপর আর কথা বলার সুযোগই দিল না। মনের তৃপ্তিতে আমাকে আদর করতে থাকে। সেই থেকে আমাদের ভালোবাসা। ওদিকে সিয়াম তার বাবার বন্ধুর মেয়েকে বিয়ে করে। বাচ্চার জন্য ডাক্তার আর বাকি রাখেনি, কিন্তু বাচ্চার মুখ সে দেখেনি। কোথায় আছে না আল্লাহর মার দুনিয়ার বাহার। এখানে আজকের গল্প শেষ হলো। আল্লাহ হাফেজ। গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।